নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে ভূগোল বিষয়ের পেজ নাম্বার 57 এর সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং ম্যাপ পয়েন্টিংগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, বিভাগ কয়ের একের বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো, এটা হবে অপশন গ, দ্রবণ ক্ষয়। একের দুই, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, এটা হবে অপশন খ, 34%। একের তিন, ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ, এটা হবে অপশন গ, নদীর নিম্নক্ষয়। একের চার, সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হলো, এটা হবে অপশন খ, নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। একের পাঁচ, একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম, এটা হবে অপশন ক, মিথাইল। একের ছয়, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম, এটা হবে অপশন ক, আনাইমুদি। একের সাত, পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায়, এটা হবে অপশন ক, নিরক্ষীয় জলবায়ুতে। একের আট, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, এটা হবে অপশন গ, 5ই জুন। একের নয়, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো, এটা হবে অপশন ক, বস্ত্র বয়ন শিল্প। একের দশ, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো, এটা হবে অপশন গ, NH-44, যদিও এখানে 48 দেওয়া আছে, এটা ভুল। একের এগারো, ভারতের উচ্চতম জলপ্রপাত, এটা হবে অপশন ঘ, কুঞ্চিকল। একের বারো, বল উইভিল পোকার আক্রমণ ঘটে, এটা হবে অপশন খ, কার্পাস গাছে। একের তেরো, মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হলো, এটা হবে অপশন ঘ, বর্ষাকাল। একের 14, ভারতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হলো, এটা হবে অপশন খ, SOI বা সার্ভে অফ ইন্ডিয়া। এরপর বিভাগ ক্ষয়ের শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে বলেছে। দুইয়ের একের এক বলেছে নীলনদের বদ্বীপ পাখির পায়ের আঙ্গুলের মতো, এটা হবে অশুদ্ধ। দুইয়ের একের দুই বলেছে ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্রাপ, এটা অশুদ্ধ। দুইয়ের একের তিন, স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়, এটা শুদ্ধ। দুইয়ের একের চার, টর্নেডো একটি নিয়ত বায়ুপ্রবাহ, এটা অশুদ্ধ। দুইয়ের একের পাঁচ, পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে, এটা শুদ্ধ। দুইয়ের একের ছয়, ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কার্যের ফলে, এটা অশুদ্ধ। দুইয়ের একের সাত, বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে অ্যারোসল বলে, এটা শুদ্ধ। এরপর দুইয়ের দুই বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের এক বলেছে ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত, উত্তর হবে নবীন ভঙ্গিল। দুইয়ের দুই, ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম ড্যাশ, উত্তর হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। দুইয়ের তিন, শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে ড্যাশ বলে, উত্তর হবে ভরাটকরণ বা ল্যান্ডফিল। দুইয়ের চার, ভারতের প্রথম পাতাল রেলপথ চালু হয় ড্যাশ শহরে, উত্তর হবে কলকাতা। দুইয়ের পাঁচ, ITCZ দেখা যায় ড্যাশ অঞ্চলে, উত্তর হবে নিরক্ষীয়। দুইয়ের ছয়, ব্ল্যাকফুট রোগ হয় ড্যাশের প্রভাবে, উত্তর হবে আর্সেনিকের। দুইয়ের সাত, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ড্যাশ, উত্তর হবে ধোঁয়াশা। এরপর দুইয়ের তিনেরগুলো বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। দুইয়ের এক, ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম কি, উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। দুইয়ের দুই, বায়ুর সঞ্চয় কার্যের ফলে
গঠিত দুটি ভূমিরূপের নাম লেখো। উত্তর হবে বালিয়াড়ি ও লোয়েস সমভূমি। 2-3 দুন উপত্যকা কাকে বলে? উত্তর হবে হিমাচল হিমালয় ও শিবালিক হিমালয়ের মাঝে নদীর সঞ্চয় কার্যের ফলে যে নিম্ন সংকীর্ণ ও দীর্ঘ উপত্যকা গড়ে উঠেছে তাকে দুন বলে, যেমন দেরাদুন। 2-4 ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? উত্তর হবে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 2-5 ই ওয়েস্ট কি? উত্তর হবে বাতিল ও ভাঙা ইলেকট্রনিক্স সামগ্রীগুলিকে ই ওয়েস্ট বলে। 2-6 ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয়? উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। 2-7 বোলসন কি? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশে ও মেক্সিকোর মরু অঞ্চলে পর্বত বেষ্টিত ক্ষুদ্র লবণাক্ত হ্রদগুলিকে বোলসন বলে। 2-8 সোনালী তন্তু কাকে বলে? উত্তর হবে পাট। এরপর 2-4 বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। 2-4 ইউট্রোফিকেশন, এটা হবে অপশন 2 প্রাণীর মৃত্যু। 2-2 নদীর সমভূমি প্রবাহ, এটা হবে অপশন 1 প্লাবনভূমি। 2-3 কালবৈশাখী, এটা হবে অপশন 4 মার্চ এপ্রিল। 2-4 ডক্টরস উইন্ড, এটা হবে অপশন 3 হারমাট্টন। এরপর বিভাগ গয়ের 3 দাগেরগুলো বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 মেরু প্রভা কি? উত্তর হবে উচ্চ অক্ষাংশের দেশগুলিতে একটানা 6 মাস রাত্রি থাকাকালীন সময় আকাশে বিচিত্র বর্ণের উজ্জ্বল আলোক প্রভার সৃষ্টি হয়, তাকে মেরুপ্রভা বলে। 3-1 অথবাটা বলেছে বায়ুচাপ কক্ষ কি? উত্তর হবে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি অক্ষরেখা বরাবর নিরবচ্ছিন্নভাবে পৃথিবীকে বেষ্টন করে না, বরং জলভাগ ও স্থলভাগের উপর ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে অবস্থান করে। বায়ুচাপ বলয়ের এই ছোট ছোট ভাগগুলিকে বায়ুচাপ কক্ষ বলে। এবার 3-2 বলেছে জলচক্র কাকে বলে? উত্তর হবে সূর্যের তাপে ভূপৃষ্ঠের বিভিন্ন উৎস থেকে, যেমন নদী, হ্রদ, জলাশয় ইত্যাদি এবং সমুদ্রভাগ থেকে জলরাশি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মেশে এবং উপরে ওঠার জন্য জলীয় বাষ্পপূর্ণ বাতাস শীতল ও ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। সেই মেঘ থেকে বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি ইত্যাদি বিভিন্ন অধঃক্ষেপণ রূপে ভূপৃষ্ঠে নেমে আসে। জলের এই চক্রাকার আবর্তনকে জলচক্র বলে। এরপর 3-2 অথবাটা বলেছে জোয়ার ভাটার 2টি কুফল লেখো। উত্তর হবে ক বর্ষাকালে ভরা জোয়ারের সময় নদীর জলস্রোত প্রবল হওয়ায় অনেক সময় নৌকাডুবি হয়ে দুর্ঘটনা দেখা যায়। খ ভাটার কারণে জলতল অনেক কমে যাওয়াতে নৌ চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। এরপর 3-3 বলেছে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? উত্তর হবে ক স্ক্রাবার যন্ত্র ব্যবহারের মাধ্যমে কলকারখানা থেকে নির্গত দূষিত বায়ু পরিশ্রুত করা যায়। খ ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর যন্ত্র ব্যবহারের দ্বারা বাতাসে ক্ষতিকারক অ্যারোসলগুলিকে মেশার থেকে রক্ষা করা যায়। এরপর 3-3 অথবাটা বলেছে বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয়? উত্তর হবে বর্জ্য পদার্থগুলিকে তাদের প্রকৃতির উপর, অর্থাৎ সেগুলি জৈব ভঙ্গুর না জৈব অভঙ্গুর, সংক্রামক না অসংক্রামক ইত্যাদি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদের পৃথক করে আলাদা আলাদা পাত্রে বা স্থানে জমা করে রাখা হয়। এরপর 3-4 বলেছে ধারণযোগ্য উন্নয়নের সংজ্ঞা দাও। উত্তর হবে ধারণযোগ্য উন্নয়ন বলতে এক দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনাকে বোঝায়, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশগত গুণমান রক্ষা করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ ও অর্থনৈতিক সমৃদ্ধি ঘটানো সম্ভবপর হয়। এরপর 3-4 অথবাটা বলেছে পোতাশ্রয় কাকে বলে? উত্তর হবে সমুদ্রের তীরবর্তী যেসব এলাকাগুলিতে পণ্য ও যাত্রীবাহী জাহাজগুলি প্রাকৃতিক বিপর্যয়ের সময় মেরামত, রসদ বোঝাই, জ্বালানি, চিকিৎসা ইত্যাদি আপৎকালীন পরিষেবাগুলি গ্রহণের উদ্দেশ্যে ভিড় করে, সেই সকল স্থানগুলিকে পোতাশ্রয় বলে, যেমন কলকাতার খিদিরপুর পোতাশ্রয়।
এরপর 3-5 বলেছে ধাপ চাষ ও ফালি চাষ বলতে কি বোঝো? উত্তর হবে পার্বত্য অঞ্চলে জমির ঢালের আড়াআড়িভাবে অর্ধচন্দ্রাকৃতির ধাপ তৈরি করে ফসল চাষ করার পদ্ধতিকে ধাপ চাষ বলে। আবার পাহাড়ি অঞ্চলে উদ্ভিদহীন পাহাড়ি ঢালু জমিতে ঢালের আড়াআড়ি দিক বরাবর চওড়া ফিতের মতো জমি তৈরি করে শস্য চাষ করার পদ্ধতি হলো ফালি চাষ। এরপর 3-5 অথবাটা বলেছে ভারতের কৃষ্ণ মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে ক ব্যাসাল্ট শিলা থেকে এই মাটির সৃষ্টি হয় বলে এই মাটির বর্ণ হয় কালো। খ এই মাটির জল ধারণ ক্ষমতা হয় খুব বেশি। এরপর 3-6 বলেছে উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। উত্তর হবে উপগ্রহ চিত্র হলো কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত পৃথিবীর আলোকচিত্র। এক্ষেত্রে আকাশের বিভিন্ন উচ্চতাতে উপগ্রহ পাঠিয়ে উপগ্রহ থেকে ক্যামেরার সাহায্যে যেসব চিত্রতথ্য সংগ্রহ করা হয় তাদের উপগ্রহ চিত্র বলে। এরপর 3-6 অথবাটা বলেছে বেঞ্চমার্ক বলতে কি বোঝো? উত্তর হবে জরিপকারী সংস্থা দ্বারা কোনো স্থানের প্রকৃত উচ্চতা নির্ণয় করার সময় সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতাকে রেফারেন্স বা মানদণ্ড হিসাবে ধরা হয় সেই উচ্চতাকে বেঞ্চমার্ক বলা হয়। এরপর বিভাগ ঘয়ের 4 দাগেরগুলো বলেছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4-1 বলেছে ইয়ারদাং ও জিওগেনের মধ্যে পার্থক্য করো। উত্তর হবে ক মরু অঞ্চলে বায়ুর গতিপথে কঠিন ও কোমল শিলা উল্লম্বভাবে অবস্থান করলে বায়ুর ক্ষয়কার্যের ফলে ইয়ারদাংগুলির সৃষ্টি হয়। অন্যদিকে মরু অঞ্চলে বায়ুর গতিপথে কঠিন ও কোমল শিলা আড়াআড়িভাবে বা পাশাপাশি অনুভূমিকভাবে অবস্থান করলে বায়ুর ক্ষয়কার্যের ফলে জিওগানের সৃষ্টি হয়। খ ইয়ারদাং ক্ষয় পেয়ে মাথাগুলি তীক্ষ্ণ বা সূচালো প্রকৃতির হয়। অন্যদিকে জিওগানের মাথাগুলি ক্ষয় পেয়ে চ্যাপ্টা প্রকৃতির হয়। গ ইয়ারদাংগুলি পরস্পর বিচ্ছিন্ন হয়ে স্বল্প উচ্চতার খাড়া দেওয়ালযুক্ত রৈখিক টিলার মতো দাঁড়িয়ে থাকে। অন্যদিকে জিওগানগুলি বিচ্ছিন্ন টিলার মতো দাঁড়িয়ে থাকে। এরপর 4-1 অথবাটা বলেছে রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য করো। উত্তর হবে ক রসে মতানেগুলি সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে। অন্যদিকে ড্রামলিনগুলির সৃষ্টি হয় হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। খ রসে মতানেগুলি দেখতে হয় অনেকটা উঁচু ঢিবির মতো। অন্যদিকে ড্রামলিনগুলি দেখতে হয় উল্টানো নৌকা বা উল্টানো চামচের মতো। গ রসে মতানেগুলি সাধারণত পার্বত্য উপত্যকাতে বেশি গড়ে উঠতে দেখা যায়। অন্যদিকে ড্রামলিনগুলি পার্বত্য পাদদেশে গড়ে উঠতে দেখা যায়। এরপর 4-2 বলেছে বর্জ্য ব্যবস্থাপনায় 4R কথাটির ব্যাখ্যা করো। দেখো উত্তর হবে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে 4R এর অর্থ হলো রিডিউস বা পরিমাণ হ্রাস, রিইউজ বা পুনর্ব্যবহার, রিসাইকেল বা পুনর্নবীকরণ এবং রিফিউজ বা প্রত্যাখ্যান। এরপর দেখো বর্জ্যের পরিমাণ হ্রাস বা রিডিউস গৃহস্থালী কলকারখানা বিভিন্ন প্রতিষ্ঠান প্রভৃতিতে যাতে বেশি বর্জ্য তৈরি না হয় তাই জিনিসের ব্যবহার কমানো, জিনিস অপচয় না করা, জীবনযাত্রার মান পাল্টে চাহিদাকে সীমিত রাখা ইত্যাদি ব্যবস্থাগুলি গ্রহণ করা যেতে পারে। খ পুনর্ব্যবহার বা রিইউজ কোনো পরিবর্তন না করে বর্জ্য পদার্থ ব্যবহার করলে তাকে বলা হয় পুনর্ব্যবহার। যেমন ফেলে দেওয়া জিনিস থেকে বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী তৈরি করা হয়। গ পুনর্নবীকরণ বা রিসাইকেল এই পদ্ধতিতে বর্জ্য পদার্থকে পুনরায় প্রক্রিয়াকরণ বা পুনরাবর্তনের মাধ্যমে ব্যবহারযোগ্য করে তোলা যায়। এর ফলে একই দ্রব্য বা নতুন দ্রব্য উৎপাদিত হয়। যেমন লোহা বা অ্যালুমিনিয়ামের পুরাতন সামগ্রী গলিয়ে নতুন নতুন লোহা ও অ্যালুমিনিয়ামের সামগ্রী প্রস্তুত করে ব্যবহার করা যায়। আর ঘ প্রত্যাখ্যান বা রিফিউজ যে সমস্ত বর্জ্যবস্তুগুলি পরিবেশের পক্ষে ক্ষতিকারক সেগুলি ব্যবহারে প্রত্যাখ্যান করলে তাদের উৎপাদন নিয়ন্ত্রিত হবে এবং পরিবেশ বান্ধব বিকল্প দ্রব্যের প্রচলন হবে। যেমন প্লাস্টিক ব্যবহার মানুষেরা প্রত্যাখ্যান করলে তার বিকল্প হিসেবে চটের থলির ব্যবহার বাড়ানো সম্ভব হবে। এরপর 4-2 অথবাটা বলেছে ভাগীরথী ও হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। দেখো উত্তর হবে ক নদীতে বর্তমানে মাছ সহ অন্যান্য জলজ প্রাণীর সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে, অর্থাৎ নদীর বাস্তুতন্ত্র ভীষণ রকমের বিপর্যস্ত হয়ে পড়েছে।
খ রাস্তাঘাট পরিষ্কার করা ছাড়া এই নদীর জলকে সরাসরি পানীয় বা অন্যান্য কাজে ব্যবহার করা যাচ্ছে না। গ এই নদীর জলে স্নান করলে চর্মরোগের আশঙ্কা বেড়ে যাচ্ছে। এরপর 4-3 বলেছে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? দেখো উত্তর হবে ক এই নদীগুলির দৈর্ঘ্য তুলনামূলকভাবে অনেক কম এবং উপনদীর সংখ্যাও কম, তাই পর্যাপ্ত পলল বহন করে আনে না। খ এই নদীগুলি শক্ত মালভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য নিম্নক্ষয় ও পার্শ্বক্ষয় কম করে, তাই বেশি পলল উৎপাদিত হয় না। গ এই নদীগুলির মোহনা খাড়া ঢাল বিশিষ্ট হয় এবং নদীবাহিত পলি সমুদ্রের গভীরে চলে যায়, তাই নদীর মুখে বদ্বীপ সৃষ্টি হয় না। এরপর 4-3 অথবাটা বলেছে জলপথকে অর্থনৈতিক উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? দেখো উত্তর হবে ক জলপথকে কাজে লাগিয়ে দেশের অভ্যন্তরে এবং বিদেশ থেকে পণ্য সামগ্রী ও যাত্রী আদান প্রদান করা যায়। খ জলপথ ব্যবহারের দ্বারা পরিবহন খরচ অনেকখানি কমানো যায়। তাছাড়া জলপথ রক্ষণাবেক্ষণের কাজে একেবারেই খরচ হয় না, তাই জলপথ ব্যবহার অর্থনৈতিক উন্নতিতে খুবই সাশ্রয়কারী পরিবহন মাধ্যম হিসেবে বিবেচিত হয়। আর গ আন্তর্জাতিক বাণিজ্যের একটা বৃহত্তর অংশ জলপথের মাধ্যমেই সম্পাদিত হয়। এরপর 4 বলেছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রয়োজনীয়তা উল্লেখ করো। দেখো উত্তর হবে ক কোনো দেশের আঞ্চলিক ও অর্থনৈতিক পরিকল্পনাগুলি গ্রহণ করার ক্ষেত্রে এই মানচিত্রগুলির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। খ দেশের প্রতিরক্ষা সংক্রান্ত পরিকল্পনা এবং পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে এই মানচিত্র ব্যবহার করা হয়। গ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাঠদানের ক্ষেত্রে এই মানচিত্রগুলির ব্যবহার করা হয়। ঘ দেশের পরিবেশগত বিপর্যয় মোকাবেলার পরিকল্পনাগুলি করার ক্ষেত্রে এই মানচিত্রের গুরুত্ব রয়েছে। বর্তমানে উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্রগুলির একত্র ব্যবহার করে বিভিন্ন রকমের পরিবেশগত পরিকল্পনাগুলিকে রূপায়ণ করা হচ্ছে। এবার 4 অথবাটা বলেছে দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব লেখো। দেখো উত্তর হবে ক পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলের তথ্য এই ব্যবস্থার দ্বারা অতি অল্প সময়ে একেবারে সংগ্রহ করা সম্ভব। খ ভূপৃষ্ঠের দুর্গম এলাকার বিভিন্ন বিষয়ের প্রয়োজনীয় তথ্য এই ব্যবস্থার সাহায্যে সহজেই পাওয়া যায়। গ এই ব্যবস্থা দ্বারা কোনো অঞ্চলের অল্প সময়ের ব্যবধানে তথ্য সংগ্রহ করা হয় বলে অঞ্চলের আঞ্চলিক পরিবর্তন সহজেই লক্ষ্য করা যায়। ঘ পৃথিবীর দুর্গমতম অঞ্চলের প্রাকৃতিক সম্পদ বা প্রাকৃতিক প্রক্রিয়াগুলো অধ্যয়ন করা সম্ভব, যেখানে এইসব তথ্য পাওয়া সহজসাধ্য নয়। এই ব্যবস্থার দ্বারা বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহে সময় এবং অর্থের সাশ্রয় হয়। বর্তমানে আবহাওয়ার বিভিন্ন তথ্য খুব সহজেই লাভ করা যায় এই ব্যবস্থাতে, যার ফলে বায়ুমণ্ডলীয় গোলযোগগুলি থেকে সৃষ্ট জীবন ও সম্পত্তিহানির হ্রাস ঘটানো সম্ভব হয়েছে। এরপর বিভাগ 6 ম্যাপ পয়েন্টিংগুলি বলেছে 6-1 আরাবল্লী পর্বত। তোমরা দেখো ভারতের মানচিত্রের পশ্চিম দিকে যে গাঢ় বাদামি রেখাটিকে দেখানো হয়েছে সেটা হলো আরাবল্লী পর্বত। 6-2 বলেছে গোদাবরী নদী। তোমরা দক্ষিণ পূর্ব ভারতের দেখো নীল রেখা দিয়ে গোদাবরী নদীকে দেখানো হয়েছে। 6-3 বলেছে ভারতের প্রবেশদ্বার, এটা দেখো পশ্চিম ভারতে মুম্বাইকে দেখানো হয়েছে। 6-4 বলেছে পশ্চিম ভারতের একটি পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্র, এটা দেখো গুজরাটের জামনগরকে সবুজ বিন্দু দিয়ে দেখানো হয়েছে। 6 কাশ্মীর উপত্যকা, এটা দেখো ভারতের একেবারে উত্তরে বাদামি রঙের প্যাচ করে কাশ্মীর উপত্যকাকে দেখানো হয়েছে। 6-7 বলেছে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, এটা দেখো একদম দক্ষিণে সবুজ রঙের প্যাচ করে কফি উৎপাদক অঞ্চলকে দেখানো হয়েছে। 6-8 কোলেরু হ্রদ, এটা দেখো গোদাবরী নদীর ঠিক পাশেই কোলেরু হ্রদকে দেখানো হয়েছে জলের চিহ্ন দিয়ে। 6-9 বলেছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, এটা দেখো দিল্লিকে দেখানো হয়েছে লাল বিন্দু দিয়ে। আর 6-10 থর মরুভূমি, এটা দেখো হলুদ রঙের প্যাচ করে থর মরুভূমিকে দেখানো হয়েছে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম পরবর্তী সেটগুলির উত্তর পেতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।